আওয়ামী লীগ খুশি তাহলে? আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে খুশি তারা। জামাত এককভাবে তার অর্জন কিন্তু 3টে সিট, আমার জানা মতে এককভাবে 3টে সিট অর্জন তার। এরা যে সব তার ভোটার কি ভোটার না সেটা তো আমরা নেক্সট ইলেকশনে আবার দেখব। কোনো প্রমাণ যুক্তি ছাড়াই 100% এনসিপি আওয়ামী লীগ বিরোধী শক্তি। আবু রাজ্জাকির কাছে যেতে চাই। আবু রাজ্জাকি, কালকে শপথ গ্রহণ হচ্ছে নতুন সরকারের, সেখানে প্রথমে এমপিদের শপথ পড়াবেন সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এবং মন্ত্রী পরিষদ সভা শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু আগের যে বাংলাদেশের সেই সংবিধান আইন অনুযায়ী এমপিদের শপথ পাঠ করাতেন স্পিকার বা ডেপুটি স্পিকার, এই বিষয়গুলো। কিন্তু এবারে যে সিসি পড়াবেন, এখানে আইনি কোনো জটিলতা দেখেন কিনা? বা না, এটা বোধহয় পড়াইতে পারে। আমি যতটুকু জানি যে ফাইনালি যদি স্পিকার, যেমন স্পিকার পদত্যাগ করছে, স্পিকার কোথায় আছে আমরা জানি না, বাট উনি পদত্যাগ পত্র দিচ্ছেন এইটুকু আমরা জানি। প্লাস ডেপুটি স্পিকার মানে হি ইজ ইন কাস্টডি, জেলখানা। তো আপনি তো ধরেন এই মুহূর্তে সে বোধহয় বিয়ের আসামি, একটা হত্যা মামলার আসামি হিসেবে উনি আছেন। তো আমি যতটুকু বিধান, হত্যা মামলার আসামি থেকে দিয়ে তো আপনার ওত পড়াইতে পারেন না। তারপর রাষ্ট্রপতি মনোনীত যাকে করবেন পারেন। আর এরকম ক্ষেত্রে যদি কেউ খুঁজে না পাওয়া যায়, তাইলে গেজেট নোটিফিকেশন হওয়ার পর ইন 3 days সর্বোচ্চ প্রধান নির্বাচন কমিশনার পড়াতে পারে। তাহলে আমি উত্তর পেয়ে গেলাম। সেই হিসাবে কোনো অসুবিধা হচ্ছে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জামায়াতের ব্যাপারে একটা হাইব্রিড হচ্ছিল, তারা ক্ষমতায় যাচ্ছে, ফলাফল দেখা গেল কিন্তু উল্টো। জামাতের পরাজয়, এরকম পরাজয় হওয়ার কারণটা একটু বলবেন? কেউ কেউ বলছেন নারীদেরকে অসম্মান করা কিংবা ৭১কে স্বীকার না করা, এই বিষয়গুলো প্রভাব পড়েছে নির্বাচনে। না, আমি এবারের নির্বাচনে আমি উল্টোভাবে দেখতে যে আপনার এগুলোর জবাব আমি দিব। তার আগে যদি আপনি আসেন যে এবারের নির্বাচনে সবাই খুশি, আমার কাছে মনে হয়। আমি যেখানে ভাই খুশি হতে পারেন না, ভাই খুশি হতে পারেন না, আমি ভাইকে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। উনি তো বলছেন যে দেশের মানুষ সংশয়ে ছিল, যেমন ধরেন আপনি, নির্বাচন হবে। আমি একদম নিচের থেকে আসি, মানে ওই যে অন্যান্যরা পাইছে 8টা আসন, অন্যান্যরা তো খুঁজে পাবেন না, এই একটা ও একটা ওটা বাদ। তারপরে নিচের থেকে যদি আসি, এনসিপি পাইছে 6টা আসন। আপনি ভালো করে যদি চিন্তা করে দেখেন যে এনসিপি ফ্রম ডে 1 আমি দেখি নাই কেউ অ্যাকসেপ্ট করছে তাদেরকে, মিডিয়ায় বা ইন্টারভিউতে আইনা কেউই না, তাকে যে যাই বলুক ওটা নিয়ে আমার। কিন্তু আলটিমেটলি কিন্তু তারা 6টা সিট পাইছে। তো 6টা সিট যে পাইল, এতে তাদের খুশি তারা, আমি মনে করি। কেন খুশি? তাদের প্ল্যাটফর্মই থাকতো না, যাদেরকে বলা হয়েছে একটা সিটও পাবে না, 6টা সিট তারা পেয়েছে। কিন্তু কিভাবে পেয়েছে রাজাকি ভাই? এটা তো ভোটে। আমি তো কাদের ভোটে? না, আমি সাদা মাটা দেখলে তো ভোট। না, কাদের ভোটে? জুলাই চেতনার পক্ষে যারা। জামাতের ভোটে তো না, জামাতের এত ভোট নাই, সেটাই ব্যাখ্যা আসতেছে। জামাতের এত ভোট নাই। জামাত বরং এনসিপিকে নিয়ে, এনসিপির পক্ষে যে সেন্টিমেন্টটা কাজ করছে, জামাত গেইন করছে। এই কাজটা যদি বিএনপি করত, আমার ব্যক্তিগত ওপিনিয়ন ভাই, আমি ধরেন শেখ হাসিনাকে সরাইছি, আমরা আন্দোলন করছি, সরাইছি, ভালো কথা, যাক। একটা আন্দোলন এরকম আর একটা আন্দোলন কিন্তু 15 বছর লাগতে পারে, এটা এভরিডে হয় না। তো সেক্ষেত্রে ওই শেখ হাসিনা চলে যাওয়ার পর কিন্তু ওরা আর ওই জায়গাটায় থাকতো না, যেটা আমরা মনে করি। আমরা বোধহয় এমন একটা শক্তি উত্থান হইতেছে, এই উত্থান বোধহয় দমানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। আপনি তাদেরকে, বিএনপি কিন্তু অনেক খুচরো দলকে অ্যাকোমোডেট করছে একটা সিট দিয়ে, যাদের নাকি দলের প্রেসিডেন্ট ভাইস সেক্রেটারি নাম পাওয়া যায় না, এদেরকে গিলে ফেলা যাইতো। কীরকম? দিলাম, থাকো, 20টা সিটই দিতাম, 10টা সিট দিতাম, 2টা মন্ত্রণালয় দিতাম, চলে আসতো নিয়ে। আমার ওপিনিয়নটা, বিএনপির সাথে তো আমার বনবে না, এটা ওনাদের ব্যাপার। সুতরাং এনসিপি খুশি কেন? তার প্ল্যাটফর্মটা থাকলো। এখন কিন্তু এটা কলেবর বৃদ্ধি করবে সে আস্তে আস্তে। এইবারে আসেন জামাত এককভাবে তার অর্জন কিন্তু 3টে সিট, আমার জানা মতো এককভাবে 3টে সিট অর্জন তার। আর একবার 14টা পেয়েছে, একবার 18 পেয়েছে, সেটা বিএনপির সাথে একত্রে জোট করে মন্ত্রী হয়েছে 2জন। কাজে আমি এককভাবে যদি যাই ওই জায়গাটায়, 3টার কাছ থেকে যদি সে 66টা আসে, 3/66 68, তাহলে অলমোস্ট 3 23 69, প্রায় 23 গুণ। এটা তার জন্য বিরাট অর্জন। প্লাস 3টা কোথায়, কোন নির্বাচনে পেয়েছিল? তারা একক নির্বাচনে শেষ ভোটে কত পেয়েছে? 2019, তারা তো লাস্ট করে 2008 তো জামাত করেছে। হ্যাঁ, 2001 করলো না, 2008 2001 করেছে। হ্যাঁ, আর 2008 ছিল না, তাহলে 2001 কে কয়টা পেয়েছে? 18টা। আপনি সেটা দিয়ে রেশিও টানবেন না, 3টা দিয়ে রেশিও টানবেন। না, সেটা তো বিএনপির সাথে জোট ছিল। ও আচ্ছা, আপনি সেটা তো বিএনপির সাথে জোট ছিল, আমি সেটা বলছি। আচ্ছা, তাহলে তার বাড়ছে অলমোস্ট 23 গুণ। সে খুশি হবে না কেন?
এবং তার ভোটার আমাদের 37 সামথিং ভোট পাইছে। এরা যে সব তার ভোটার কি ভোটার না সেটা তো আমরা নেক্সট ইলেকশনে আবার দেখব, কিন্তু আজকে পর্যন্ত তো তাই। এখন তাহলে সেও খুশি এবং সে একটা শক্ত বিরোধী দল হয়েছে। আচ্ছা, তারপরে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ লড়াই হইতেছে। আলটিমেটলি যদি দলীয় ইশতেহারও করেন তাহলে আমি জানি না কোনটা করবেন, গেল এটা, সে খুশি। আসেন তারপরে বিএনপি, কেন খুশি হবে না? বিএনপি তো আলটিমেটলি ক্ষমতায় গেছে, ক্ষমতায় যখন গেছে এটা খুশি হওয়ার কথাই। এবার আসেন আওয়ামী লীগ, কেন খুশি হবে না আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো এনসিপি আর জামাত যে জোয়ার উঠছিল ক্ষমতায় চলে যাবে, তারা ক্ষমতায় যাইতে পারে নাই, তারা অ্যাবসলিউটলি আওয়ামী বিরোধী শক্তি। এনসিপিকে তো আওয়ামী লীগের কোনো প্রমাণ যুক্তি ছাড়াই 100% এনসিপি আওয়ামী লীগ বিরোধী শক্তি। সুতরাং এতে শেখ হাসিনা খুশি। চতুর্থ খুশি কি? আওয়ামী লীগের আরও একটা খুশির ধাপ আছে, পুরা প্রশাসন তার 16 বছরে সাজাইছে, এমন কোনো সেক্টর নাই। পান্নাবাই উপর দিয়ে আমার যাই বলুক না কেন ভিতরে মানতে হবে, তার সাজানো ঘর সবকিছু 16টা। আমি মানবো না কেন? আমি আওয়ামী লীগ নাকি? আমরা আওয়ামী লীগ হিসেবে বলছি না, আলোচক। যে সাজানো ঘর মানে কি? প্রশাসন কিন্তু বাংলাদেশের পাহারাদার। কিন্তু সাজানো ঘরে কিন্তু 18 মাসে রংচং করা হয়েছে, রদবদল হয়েছে, নতুন নিয়োগ হয়েছে। সেটাই বলছি, সেই রংচং করা হয়েছে, সেটা ভাল লাগে নাই, না লাগায় ফাইনালি একটা নির্বাচন আসলো। এখন সেই ঘরে ধরেন বিএনপি বসবে, তাহলে আওয়ামী লীগের সাজানো ঘর, সেই প্রশাসন পাহারাদার, সেখানে আজকে বিএনপি বসছে, তো সেটাও তো তাদের জন্য সুখবর। কেন? যে বসছো তুমি এই ঘরে, পাহারাদার কিন্তু আমার। এগুলো তাদের কাছে আওয়ামী লীগ খুশি। তাহলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে খুশি তারা। এই সব দলই এইরকম একটা নির্বাচন আপনি মানে বাংলাদেশে কখনো ঘটে নাই। এখন বলতে সবাই খুশি, সবাই খুশি আমার কাছে মনে হয়। এবং এই নির্বাচন এই নির্বাচনে সবাই খুশি। এখন আপনি বলতে পারেন সেক্ষেত্রে তো ঐতিহাসিক বলা যায়। ঐতিহাসিক আমি বলবোই, সেটা যদি ব্যাখ্যা দেন আমি দিব। আমি ব্যর্থ, আমি বলছিলাম ইউনূস সাহেব একটা নিকৃষ্ট নির্বাচন দিবেন, আমি ক্ষমা চাচ্ছি, আমার গবেষণায় ভুল ছিল। উনি একটা উৎকৃষ্ট নির্বাচন দিছেন, কিন্তু কেন দিতে পারলেন যদি সুযোগ হয় বলবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যদি মঞ্জু আলম পান্না, আপনার কাছে একটা প্রশ্ন, যে আসলে উনি বলেছেন আসলে সব দল খুশি, আমরা তা দেখলামও বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনীতি করার পথ সহজ হয়ে গেল কেমনটা মনে হচ্ছে। এই জন্য বলছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে, খুলে দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং বিএনপির নেতারা গিয়ে খুলেও দিচ্ছে এরকম। তাহলে কি বিএনপি ক্ষমতায় আসার কারণে আওয়ামী লীগের রাজনীতি করার পথটা সহজ হয়ে গেল কিনা? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। যেটি রাজ্জাকি ভাই বলেছেন, সেই কারণে আওয়ামী লীগ খুশি। অন্তত রাজ্জাকি ভাইয়ের এই পর্বের এই বক্তব্যে আমি সম্পূর্ণ একমত। সবাই খুশি, আমরা সবাই রাজা। এখন বিষয় হচ্ছে যে শুধু আওয়ামী লীগ, বিএনপি বা যার যার জায়গা থেকে খুশি তা না। দেখুন, এটি বাস্তবতা। বাংলাদেশের মানুষ যে দলই করুক না কেন, আমি সবসময় একটি কথা বলি, 80 থেকে 90% মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সেই মানুষগুলোও খুশি। মানুষের মধ্যে তো একটা আতঙ্ক ছিল, একটা আশঙ্কা ছিল, অথবা আর একটা অংশের মধ্যে আশাবাদ ছিল, জামাত ক্ষমতায় চলে আসছে। ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে হোক, সেটা ইঞ্জিনিয়ারিং করে হোক বা মেকানিজম করে হোক, জামাত ক্ষমতায় চলে, অথবা ভোটের মাধ্যমে, মনে করেন যে কোনো একটা অংশ তারা বলছিল ভোটের মাধ্যমে জামাত চলে আসবে, তারা ঠিকই বলছিল, আবার আতঙ্কেও ছিল। আপনি নিশ্চয়ই, আমি আর কাউকে না দিয়ে উদাহরণ না দিই, আমি তো একজন সিটিজেন হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, আমি তো চাই স্বাধীনতা বিরোধী কোনো শক্তি ক্ষমতায় না আসুক। হ্যাঁ, সেদিক থেকে আমিও খুশি, অন্তত এই জায়গা থেকে। গুড, সেটাই বলছি। জি ভাই, সবাই খুশি, এটা তো বলতে হবে। তার কারণ এই যে স্বাধীনতা 54 বছর পর এসে এখনো এই যে এনসিপি, আমি সব নেতাদের কথা বলছি না, এনসিপির বিশেষ একটা অংশ অথবা জামাতের একটা অংশ, তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। এবং 18 মাস, জয়নুল আপনি বলুন, নিজেকে আদালতের কাঠগড়ায় দাঁড় করেন, মনে করেন যে সাক্ষ্য দেন, আপনি কি নিশ্চিন্তে থাকতে পেরেছেন? মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে নিরাপত্তার দিক থেকে। নতুন যে মবতন্ত্র কায়েম হয়েছিল, যে মানে কখন কে মবের শিকার হবে কেউ বলতে পারছিল না, এবং এইগুলো কে ঘটিয়েছে? সবাই মিলেমিশে ঘটিয়েছে। জামাত ঘটিয়েছে, বিএনপি লোকেরা ঘটিয়েছে, এনসিপি ঘটিয়েছে। কি আশা করেন সামনে মবতন্ত্র হবে কি হবে না? কমবে তো বটেই, কমবে বটেই, মানে একেবারে যে বন্ধ হয়ে যাবে রাতে তা না, তবে অবশ্যই কমবে এবং একটা সময় বন্ধও হবে, এটুকু আশা করি। এবং তারেক রহমান যে আশাবাদ মানুষের মনে জাগাচ্ছে, মানে আমি তো প্রথমে বলেছি ব্রুট মেজরিটি অবশ্যই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে যুগে যুগে,
এবারও যে খারাপ হবে না তা বলা যায় না, তবে আমরা আশা করতে পারি। তিনি তারেক রহমান সব বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে গিয়ে দেখা করছেন, এটা নতুন সংস্কৃতি, অবশ্যই এটা ভালো উদ্যোগ। এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় আপনি খোলার কথা বলেছেন, এটা তো আসার কথা। দেখুন, এটা তো বাস্তবতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের সবার বিচার আমরা চাই। কিন্তু একটা ইনস্টিটিউশন কেন বন্ধ রাখতে হবে, যেটা রাজীব ভাই প্রথমে বলছিলেন, তো খুব স্বাভাবিক আমরা চাই। এবং এই যে টক শোতে যারা আসেন, তাদের এই অংশটাকে বাদ দিয়েন প্লিজ। ও যে উত্তপ্ত কথাবার্তা বলে, মানে ঝগড়াঝাটি বাধায় দেয়, এবং ওই যে ইনফ্লুয়েন্সিয়াল কথাবার্তা বলে নেগেটিভলি, বাংলাদেশের রাজনীতি নষ্ট হওয়ার পিছনে এই একটা অংশ কিন্তু দায়ী। গণমাধ্যম যেমন দায়ী, এটাও দায়ী। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, প্রতিহিংসা না থাকুক। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিজেই বলেছেন জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি আসুক ক্ষমতা, এটা আপনিও চান না, দেশের মানুষও চায়নি, কিন্তু ভোটের দিক হিসাব করলে জামায়াতের বেশ উত্থান হয়েছে। সেই উত্থানটাকে আপনি কিভাবে দেখছেন, বা এই উত্থানকে আরো বাড়বে নাকি কমবে বিএনপির এই প্রশাসনিক ক্ষমতার দক্ষতার জন্য, কি মনে হয় আপনার? এটা একটা ভ্যালিড কোশ্চেন যে জামাত আরো এগিয়ে যাবে কিনা। আমার মনে হয় জামাত এটি সর্বশেষ সুযোগ ছিল আমার ধারণা মতে, মানে ফোরকাস্টিং এর জায়গাতেও 23 গুণ ওরা উত্থান পেয়েছে। তার নানান কারণ আছে। দেখুন, জামাত পরিবার ভিত্তিক রাজনীতি করেছে 18 বছর। সমাজ মানে কি বলে এটাকে, এই শব্দটা আমি ভুলে গেলাম, মানে এটা শব্দটা গ্রাম ভিত্তিক, হ্যাঁ ওটা তো আছেই। জামাতের রোকন সদস্য সম্ভবত 2008 সালে ছিল 15,000, সেটি বেড়ে হয়েছে, আমি দ্য ডিপ্লোম্যাটের পরিসংখ্যান বলছি, দ্য ডিপ্লোম্যাট বা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বলেছে, আওয়ামী লীগের সময় 2023 সেপ্টেম্বরে, 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে 2023 সেপ্টেম্বরে দ্য ডিপ্লোম্যাট একটা নিবন্ধ দিয়েছিল, প্রকাশ হয়েছিল। ওইখানে দেখাচ্ছে যে 15,000 থেকে তারা এই 15 বছরে বা 14 বছরে 70,000 সামথিং তাদের রোকন সদস্য, এবং তারা গ্রাম ভিত্তিক কাজ করেছে। দেখুন, এর মধ্যে আরো অনেক কারণ আছে। তাহলে আওয়ামী লীগের দমন পীড়ন ওদেরকে আরো উত্থান বাড়িয়ে দিল, এটা অবশ্যই তাদের রাজনৈতিক কৌশল, তাদের রাজনৈতিক কৌশলগুলোকে আমি স্যালুট করি। তাদের যে সাংগঠনিক ভিত্তি, আপনি ইচ্ছা করলেই টাকা দিয়ে যে কোনো দলের সদস্য প্রেসিডিয়াম মেম্বার হয়ে যেতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। কয়েক কোটি টাকা, মানে দল বুঝে অবস্থা। তো শিল্পপতিরা হচ্ছে না, বড় বড় পদে যাচ্ছে না বড় দুই দলের, কিন্তু জামাতে এটি সম্ভব না। এবং এর আগেও বলেছি, জামাতের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যাই হোক ছাত্র শিবির করার পর তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা রয়েছে। তাদের ব্যাংকিং সেক্টর, তাদের অর্থনৈতিক যে সেক্টরগুলো অসাধারণ। যে দলের যেমন টাকার অভাব হয় না, চাঁদাবাজি করতে হয় না, ঠিক একইভাবে যারা শিবির করে আসে, ছাত্র সংগঠন করে আসে, তাদের চাকরি বাকরির অভাব হয় না। এদিক থেকে জামাতের রাজনৈতিক কৌশল অতুলনীয়, অভাবনীয়, অনেকটা কমিউনিস্ট পার্টি টাইপের, আগে যেমন কমিউনিস্ট পার্টি যে প্র্যাকটিসটা করতো। যাই হোক, কিন্তু এই যে ভোট বাড়লো, দেখুন আমার কিন্তু এই ভোটে অনেকেই বলছে যে 100% সহি শুদ্ধ তো ভোট হয়নি। আগের দিন থেকে ভোট মারা শুরু হয়েছে, সিল মারা শুরু হয়েছে, কিছু না কিছু ঘটেছে। টিআইবি যে রিপোর্ট দিয়েছে আজকে, সেখানেও বলছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। তার মানে বলেনি কিন্তু 100% বা 90% বা 95% বলেনি, কিছু ঘটেছে। এবং এটি সত্য কথা, গ্রাম পর্যায়ে এবং নিম্ন আয়ের মানুষ, আমি নিরক্ষর বা অশিক্ষিত বলবো না, নিম্ন আয়ের মানুষের মধ্যে এবং গ্রাম পর্যায়ে জামাতের জনপ্রিয়তা বেড়েছে। এটাই বাস্তবতা।